This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, উত্তরবঙ্গে রেল দুর্ঘটনা হয়ে গেছে, 2 দিন হয়ে গেল, কিন্তু ঘটনার পরম্পরা দেখে মনে হচ্ছে কিছু কথা সত্যি সত্যি এই মুহূর্তে না বললেই নয়, আর কিছু প্রশ্ন না তুললেই নয়। কথা আছে না, বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে 36 ঘা। ওই শিলিগুড়ির লেক টাউনের বাসিন্দা চৈতালি মজুমদার এখন বোধহয় সেই কথাটাই হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এভাবে বলতে খারাপ লাগছে, কিন্তু আর কীভাবে বলবো বলুন। এই যে রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনার জল এখন যেদিকে যেভাবে গড়াচ্ছে, তাকে আর কিভাবে যে ব্যাখ্যা করা যায়, সিরিয়াসলি বলছি আমাদের জানা নেই। এই গোড়াতেই রেল বোর্ড যাবতীয় দায় আমরা দেখলাম ওই মালগাড়ির চালকের ঘাড়ে ঠেলে দিল, আর তারপর জিআরপিও সেই পথেই হাঁটছে। আমরা কিন্তু এখনও জানি না কার কি দায়, কতখানি দায়, এক্স্যাক্টলি কোন কারণের জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে। অথচ এর মধ্যেই দুর্ঘটনার দায় কারুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর সেই চাপিয়ে দেওয়ার যাবতীয় ধাক্কা এসে পড়েছে এক নাজেহাল যাত্রীর ঘাড়ে। দোষের মধ্যে দোষ, তিনি সেদিন ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ছিলেন, S6 কামরায় ছিলেন, জখম হয়েছেন যথারীতি দুর্ঘটনার জন্য এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। এখন বাড়িতে আমাদের প্রতিনিধি তার বাড়িতে যাওয়ার পর ওই চৈতালি মজুমদার জানতে পেরেছিলেন যে তার অভিযোগের ভিত্তিতেই নাকি চালকের বিরুদ্ধে, ওই মালগাড়ির চালকের বিরুদ্ধে FIR করে বসে আছে জিআরপি। ভাবুন তো, আকাশ থেকে পড়েছিলেন চৈতালি দেবী, মানে যিনি অভিযোগকারী তিনিই জানতেন না যে তার নাম করে FIR দায়ের করা হয়ে গেছে। এটা কীভাবে হলো তাহলে? জিআরপি বলছেন যে তারা অভিযোগটা পেয়েছে, আর চৈতালি দেবী বলছেন জিআরপি চিরকুটে সই করিয়ে নিয়েছিল। চৈতালি দেবীর বাবা বলছেন সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। জিআরপির অভিযোগ লেখার প্রোটোকল কি এরকম নাকি? সাদা কাগজে সই করিয়ে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেদিকে দেওয়া দরকার সেরকমভাবে দেওয়া হয় অভিযোগটা লিখে? এটাই কি সিস্টেম? প্রশ্নটা কিন্তু উঠছে। এর মধ্যে রাজনৈতিক চাপানুতরও হচ্ছে, এবং সব থেকে বড় কথা, যেখানে কমিশন অফ রেলওয়ে সেফটি তদন্ত করছে, সেখানে জিআরপি হঠাৎ আগ বাড়িয়ে FIRটা এরমভাবে দায়ের করতে গেল কেন? পরিষ্কার তো বোঝা যাচ্ছে যার নামে করা হয়েছে তিনি করেননি, এই অভিযোগ, তার এই দাবি। এবার এই দাবি যদি সত্যি হয়, তাহলে গোটা বিষয়টার মধ্যে একটা ফাঁক রয়েছে, একটা জোড়াতালি ব্যবস্থা রয়েছে, এটা কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে। এবং এটা কেন হয়েছে এটা বোঝাটা ক্রমশই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দেখুন, কে যে কাকে আড়াল করতে চাইছে আর কে যে কাকে কাঠগড়ায় তুলতে চাইছে, এটা মনে হচ্ছে কি জানেন তো, ওই দুর্ঘটনার কারণের মতোই এখন কমপ্লিটলি ধোঁয়াশাপূর্ণ। জিআরপিএস এসেছিল, সে হচ্ছে একটা চিরকুট দিয়েছিলেন আমাকে, সেখানে আমার নাম, আমার অ্যাড্রেস সব লেখা ছিল। নিচে বলেছিল আমার সিগনেচার করতে আর ডেটটা লিখে দিতে। আমি শুধু সিগনেচারটা, ডেটটাই শুধু করে দিয়েছি। ট্রেনের ভিতরে ছিল, কে মানে মার্চে পিছন থেকে, ও তো জানার ব্যাপার নেই। সে এখন সাদা কাগজে একটা সই করাই ছিল হসপিটালেই। আমি তো কোনো FIR প্রথমত করিনি, এবার আমাকে নিয়ে যে এত কিছু হচ্ছে সেটা তো আমার ধারণার বাইরে, সেটা তো আমি জানি না। আমি এখন আপনাদের মুখে জানতে পারছি। জিআরপি হচ্ছে রাজ্য পুলিশের অংশ। তাহলে এইবার বুঝুন যে রাজ্য পুলিশ কি কারণে তড়িঘড়ি যিনি হসপিটালে ভর্তি তার কাছ থেকে একটা সই করিয়ে সাদা কাগজে FIR দায়ের করলো। ওই মেয়েটি কোনো কিছু জানার কথাই না। ও অনেক, আজকে গেছি, কথা বলেছি, ও কিছুই জানে না। মৃত ব্যক্তিদের ঘাড়ে দোষ চাপিয়ে দাও, কে এর থেকে আইরনি। তদন্তটা পুরোপুরি একটা আই ওয়াশিং ছাড়া কিছুই না। সবাই সত্যি কথা বলছেন, এটা দেখে ভাল লাগছে। সত্যিই তো, এটাকে আইরনি ছাড়া আর কি বলবেন? মানে আরও পরিষ্কার করে বলতে গেলে, যেখানে তদন্ত চলছে আর সেই তদন্তের বেসিস বা তার আগেই যদি এরকম অভিযোগটা, তার মধ্যেই এরকম জোড়াতালি থাকে, তাহলে গোটা ব্যাপারটাকে প্রহসন ছাড়া কি বলবেন? আজ কাটিহার ডিভিশনের DRM প্রেস কনফারেন্স করে বলেছেন যে কমিশন অফ রেলওয়ে সেফটির ফাইনাল রিপোর্ট জমা পড়তে পড়তে 2 মাস, এমনকি 3 মাসও লেগে যেতে পারে। পুরনো যে দুর্ঘটনাগুলো হয়েছে এই বাহানাগা ঠানাগা, সেইগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যে মোটামুটি এতটা সময় লাগাই নাকি নর্মাল, দস্তুর এরকমই হয়ে থাকে। এবার তদন্ত শুরু হয়েছে গতকাল, তার মানে রিপোর্ট আসতে আসতে এখনও বেশ কয়েক মাস।
অথচ দেখুন তদন্ত শুরুর আগের দিনই দুর্ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যে রেলওয়ে বোর্ড জানিয়ে দিল মালগাড়ির চালকই দোষী। শুনলেন তো, শুনেছিলাম আমরা যে ওই রেলওয়ে বোর্ডের সিইও তিনি বলে দিয়েছিলেন যা হয়েছে মালগাড়ির চালকের দোষে, চালকের ভুলে দুর্ঘটনা হয়েছে। একটা পরীক্ষা হলো না, তার আগেই রেজাল্ট বেরিয়ে গেল। এসব আমাদের এখানে নিয়োগ কেলেঙ্কারির সময় দেখেছি, প্রায় এতটাও দেখিনি। এরা তো তার থেকেও এগিয়ে গেলেন। ওখানে তো পরীক্ষার পর সাদা খাতায় নম্বর বসানো হয়েছিল, এ তো পরীক্ষার আগে খাতা জমা পড়ে গেছে আর কি, রামের জন্মের আগে রামায়ণ লেখা আর কি। কিন্তু এই যে মালগাড়ির মৃত চালক আর জখম সহকারী চালককে দোষী বলে দাগিয়ে দেওয়া হলো, তার প্রভাবটা কি হতে পারে সেটা কেউ ভেবে দেখেছেন? নাকি ভেবে চিন্তেই পুরো বিষয়টা করা হয়েছে? কিন্তু এর ফল কিন্তু মারাত্মক, অন্তত কারোর ওপরে, কোনো পরিবারের ওপরে, ওই মৃত চালক বা সহকারী চালকের ক্ষেত্রে। এর একটা দিক তো আর্থিক, ওই পরিবার যদি কোথাও প্রমাণ হয়ে যায় বা এরকম যদি দেখিয়ে দেওয়া বিষয়টাই শেষ পর্যন্ত সত্যি হয়ে দাঁড়ায় যে ওই চালকের দোষে পুরো দুর্ঘটনাটা ঘটেছে, তিনিই দোষী, তাহলে পরিবার এই সুযোগ সুবিধাগুলো যেগুলো তার পাওয়ার কথা সেগুলো পাবে কি না সেটা নিয়ে তো একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেল। ভাবুন, বাড়ির যিনি মূল আয় করেন সেই মানুষটা তিনি চলে গেলেন, আয়ের কথা ছেড়ে দিন, বাড়ির একজন মানুষ গেল এবং তারপর বেঁচে থাকার রসদটা যেটুকুনি যা তাদের বাঁচিয়ে রাখতে পারতো সেই জায়গাটাও চলে গেল। বেঁচে থাকবেন কি করে তারা? একজন তো মারা গেছেন, বাকিদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার রাস্তা কি তৈরি হয়ে যাচ্ছে? বেঁচে মরে থাকাটাও তো এক ধরনের মৃত্যু, তাই না? আর অন্য দিকটা তার সঙ্গে ভাবুন, সামাজিক মৃত চালকের পরিবারকে এই শোকের মধ্যেও হয়তো অনেকে অভিশাপ দিচ্ছেন, কি গঞ্জনা সহ্য করতে হচ্ছে তাদের, প্রতিবেশী বা অন্যরা হয়তো তাদের খুনি বলে দেখে দিচ্ছে। ভাবুন, তদন্ত শেষ হওয়ার পর যদি কেউ দোষী প্রমাণিত হন মেনে নিতে হয়, কিন্তু এটা একটু তাড়াহুড়ো হয়ে গেল না? কেন এরকম তাড়াহুড়ো করা হলো? আজ কাটিয়ারের ডিআরএম কিন্তু মেনে নিয়েছেন যে ওই লাইনে সিগন্যাল খারাপ হওয়ার ঘটনাটা লেগেই থাকে, তার মানে এটা দীর্ঘকালীন একটা গাফিলতি। তাহলে সেটা কি এই রকম ওই লখিন্দরের বাসর ঘরে ছিদ্র থাকার মতো? আর একটা না, অনেকগুলো ছিদ্র। তবে রেলের ঘুম ভেঙেছে যেভাবে তারা তড়িঘড়ি কিছু পদক্ষেপ নিয়েছে, তাতে কিন্তু মনে হচ্ছে তারাও ধরেছে বা বুঝেছে কোন কোন জায়গায় গাফিলতি থাকতেও পারে। তাদের বেশ কয়েকটা পদক্ষেপে কিন্তু সেটা পরিষ্কার মনে হচ্ছে। 10টা প্রাণ যাওয়ার পর তাদের হুঁশটা অন্তত ফিরেছে। আজই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরও বেশি চালক নেওয়ার কথা ঘোষণা করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 5,000 প্রায় 5,500 পদে সহকারী চালক নেওয়ার কথা ছিল, সেই শূন্য পদ বাড়িয়ে প্রায় 19,000 করা হয়েছে। এক ধাক্কায় 13-14,000 অতিরিক্ত শূন্য পদ। খারাপ না, কিন্তু যত তাড়াতাড়ি ওই লখিন্দরের বাসর ঘরের ছিদ্রগুলো বন্ধ হয় ততই মঙ্গল। কিন্তু এই সিদ্ধান্তটাও কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে ছিদ্র কিন্তু ছিল। মেয়ের জন্মদিনে থাকবেন বলে একদিন আগেই কলকাতায় আসছিলেন শুভজিৎ মালিক। শুভজিৎ ফিরেছেন নিথর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রী ছিলেন শুভজিৎ। শুভজিতের মতোই মা বাবার সঙ্গে ট্রেনে সফর করছিল 6 বছরের ছোট্ট মেয়েটা। অসহ্য যন্ত্রণা সইতে না পেরে মঙ্গলবারই মৃত্যুর কাছে আত্মসমর্পণ করেছে ছোট্ট প্রাণ। মারাত্মক জখম হয়েছে তার মা বাবাও। অ্যাম্বুলেন্সে করে মা বাবাকে পাঠানো হয় একরত্তির সৎকারে। স্বজনহারার চোখের জলের দায় কার? কাঞ্চনজঙ্ঘার পিছনে ধাক্কা মারে মালগাড়ি। দায় কি শুধু মালগাড়ির চালকের? সিগন্যাল সিস্টেমের ওপর আতশ কাজ পড়েছে। সোমবার সকাল থেকে দীর্ঘক্ষণ স্বয়ংক্রিয় সিগন্যাল খারাপ ছিল। কাটিহার ডিভিশনের ডিআরএম মেনেছেন ওই লাইনে सिग्नल फेलियर লেগেই থাকে। खराब होता रहता है, इसीलिए जो इंस्ट्रक्शन वगैरह जो पेपर जो इंस्ट्रक्शन क्लियरेंस दिए जाते हैं उसी के लिए रूल रेगुलेशन के तहत ही काम हो रहा था। আতশ কাছে রাঙাপানি স্টেশন মাস্টারও পেপার ক্লিয়ারেন্সের সংকেত ধোঁয়াশাপূর্ণ। অভিযোগ, 7 সকাল থেকে বেশ কয়েক ঘন্টা সিগন্যালে ত্রুটি থাকলেও ঠিক পেপার ক্লিয়ারেন্স ইস্যু করা হয়নি।
এই যে সেকশন দেখা যাচ্ছে সেখানে দরকার ছিল TD 912 দেওয়া, সেখানে না দিয়ে TA 912 দেওয়া হয়েছে। এবং আপনি বলছেন 2 লোকো পাইলটকে দেওয়া হয়েছে, আগে যে লোকো পাইলটকে সেটাও ভুল দেওয়া হয়েছিল এবং সেটাও প্রপার ট্রেনিংয়ের জন্য না জানার জন্য ও পেপার রিসিভ করেছে। ওরও চেক করা উচিত ছিল যে কোন পেপার আমাকে পাচ্ছে, কিন্তু যখন ভালো করে জানবে না তাহলে এটাই ঘটনাটা ঘটবে। আতশ কাছে মালগাড়ির চালক, পেপার ক্লিয়ারেন্সে কোনোভাবেই 78 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তোলার কথা নয়। ओपिनियन तो यही है कि जो गाड़ी जो चल रही थी वो थोड़ा ज़्यादा स्पीड में थी, इसके कारण ये संभावित रूप से दुर्घटना हो सकती है। इसको अलावा क्यों हुई थी, इसमें और किन लोगों ने मदद किया, इसी को CR साहब क्रॉस एग्जामिन कर रहे हैं और सभी के साथ में एक का स्टेटमेंट दूसरे के साथ में मिला रहे हैं, जिससे कि वो कुछ इंफरेंस निकाल सके। মালগাড়ি চড়ে যাচ্ছিল, গেটম্যান নাকি রাঙাপানি স্টেশন ম্যানেজারকেও ফোনে সে কথা জানিয়েছিলেন। তারপরেও মালগাড়ির চালককে সতর্ক করা হলো না কেন, প্রশ্ন উঠছে। गेटमैन आए थे, उन्होंने अपना स्टेटमेंट सब रिकॉर्ड किया सर, आप तेजी से निकले तो जानकारी दिया गया था। ये स्टेटमेंट जो है जो गेटमैन ने रिकॉर्ड कराया है, इसका भी क्रॉस वेरिफिकेशन होगा, उसके बाद ही बताया जाएगा। আর আতশ কাছে লোকবল, পর্যাপ্ত চালক না থাকায় অতিরিক্ত পরিশ্রমে চূড়ান্ত ক্লান্তি আসছে রেলকর্মীদের মধ্যে। ডিউটি না থাকা সত্ত্বেও বিশ্রামে থাকা চালককে জোর করে মালগাড়ি চালাতে হয় বলে অভিযোগ কিন্তু উঠেছে। ওই ড্রাইভারকে দিয়ে তার যা প্রেসক্রাইব ডিউটি তার যে বেশি কমানো হচ্ছিল, তার ডকুমেন্ট এভিডেন্স পাওয়া যাবে। অন্যায় কিছুটা অন্যায় রেলে যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে স্টাফের শর্টেজ আছে, এটা ফ্যাক্ট। যিনি ট্রেন চালাবেন তার ঘুম পর্যাপ্ত না হলে বহু মানুষ চিরঘুমে চলে যেতে পারেন। এই সহজ সত্যটা কি রেলের মতো কেন্দ্রীয় সংস্থাও এড়িয়ে যাচ্ছে? এই সব কিছুর মধ্যে না একটা জিনিসই কনস্ট্যান্ট, রাজনীতি। আসলে এরা যে হাওয়া বইলেও কেন হাওয়া বইছে তার জন্য রাজনীতি, না বইলে কেন বইছে না তার জন্য রাজনীতি, বৃষ্টি আসছে বা বৃষ্টি আসছে না সব কিছুতে রাজনীতি। মানে হাঁচতে কাশতে রাজনীতি করাটা না অনেক দিন ধরে আমাদের মজ্জাগত হয়ে গেছে। মাঝে মাঝে কি মনে হয় জানেন তো, মনে হয় আমরা আগে বদলে গেছি বলে এরকম রাজনীতির অংশ হয়েছি, নাকি এরকম রাজনীতি করতে করতে এরকম রাজনীতি পেতে পেতে আমরাই বদলে গেছি। কোনটা আগে আর কোনটা পরে সব গুলিয়ে গেছে, ওই ডিম আগে না মুরগি আগের মতো। এই যে জলদাপাড়ার হলং বন বাংলো, এরকম একটা সুন্দর বাংলো যার সঙ্গে অনেক লোকের অনেক মুগ্ধতা অনেক স্মৃতি জড়িত, সেইটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আর সেটা নিয়েও রাজনীতি শুরু হয়ে গেল। 1967 সালে এই হলং বন বাংলোটা তৈরি হয়েছিল, তখন যুক্ত ফ্রন্ট আমল। এবার জ্যোতি বসু সেই সরকারের পুলিশ মন্ত্রী ছিলেন, সেই সরকারের আমলেই হলং বন বাংলোর আত্মপ্রকাশ। এবং সেজন্যই কিনা জানি না প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হলংকে খুব পছন্দ ছিল। আমরা ছোটোবেলার থেকেই সেগুলো সব শুনে এসেছি আর কি, এবং দেখেওছি রেগুলার খবরের কাগজে তখন খবর হতো জ্যোতি বসু হলং বাংলোয় গেলেন। আমরা যখন পরবর্তী ক্ষেত্রে নিজেরা কাজে ঢুকেছি তখনও দেখতাম আর কি যে জ্যোতি বসু হলং বাংলোয় গেছেন আর কি। এবং হলং বাংলো সম্পর্কে কত গল্প, ওই বিশেষ ঘরটা যেটা জ্যোতি বসু বসে থাকতেন, জানলার সামনে বসলে রাত্রিবেলা নাকি দেখা যেত পেছনের যে নোনা জলের পুকুর, সেখানে সব বিভিন্ন জীব জন্তু তারা আসতো জল টল খেতে, সব নাকি দেখা যেত। দুর্দান্ত জায়গা। তার সঙ্গে জ্যোতি বসু নাকি ওখানে বসে বরলি মাছ খেতেন। মানে এরকম প্রচুর গল্প সব কিছুর সঙ্গে মিলে মিশে মুখে মুখে রটে একটা অন্য একটা আমেজ তৈরি হয়ে গেছিলো এই হলং বাংলোকে ঘিরে, জানেন তো। এবার এটার মধ্যে যে কিন্তু শুধু জ্যোতি বসু নয়, তার মানে বুঝতে পারছেন যারা হলংয়ে গেছেন তারাও এটার সঙ্গে যুক্ত আর কি হয়ে গেছেন, তারাও তাদের মুগ্ধতাটা এই গোটা বিষয়গুলোর সাথে একটু একটু করে যোগ করে দিয়েছেন। হলং বন বাংলোটা, সেই হলং বন বাংলোটা আগুনে পুড়ে গেছে, এই খবরটা জানাজানি হতেই তাই চারপাশে বেশ একটা প্রবল প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দেখুন, যে বিষয়ে মানুষের মধ্যে যত বেশি আলোড়ন, সেই বিষয় নিয়ে তো তত বেশি রাজনীতির সুযোগ। সব কিছু নিয়ে যখন রাজনীতি হচ্ছে তখন হলংই বা ছাড় পায় কেন? এবং যতই ওই আগুন লাগার প্রায় সঙ্গে সঙ্গে বন দপ্তর জানিয়ে দিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে, এসি থেকেই শর্ট সার্কিট বলেও জানিয়ে দেওয়া হয়েছে, বিরোধী নেতারা কিছুতেই সেই তথ্য বিশ্বাস করতে পারছেন না। বরং বিরোধী নেতাদের কথা শুনে মনে হচ্ছে তাদের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে।
সে আশঙ্কার কারণটা তারা যখন ব্যাখ্যা করছেন, খুব উড়িয়ে দেওয়া যাচ্ছে কি, বন দফতরের নিয়ম অনুযায়ী বন্য প্রাণীদের প্রজননের সময় জঙ্গল বন্ধ থাকে প্রত্যেক বছরই এই 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সব জঙ্গল মাস 3 জন্য, মানে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ রাখা হয়। তখন এই জঙ্গলের ভেতর ঘোরাটোরা সব বন্ধ, হলংও বন্ধ করে দেওয়া হয়েছিল যথারীতি 15 তারিখ থেকে। ফলে বন দফতরের এই যে দাবিটা শর্ট সার্কিট হয়েছে, সেটা এসির থেকে শর্ট সার্কিট হয়েছে, এইখান থেকেই যাবতীয় রাজনৈতিক তরজার সূত্রপাত হয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, একে যখন উত্তরবঙ্গে এখন তো প্রবল বৃষ্টি হচ্ছে, সেই প্রবল বৃষ্টি তার মধ্যে বাংলো এখন বন্ধ, উত্তরবঙ্গের আবহাওয়া এমনিতেই ঠান্ডা, তাহলে এই এসি মেশিন চালানোর দরকার পড়লো কেন, আর কেই বা চালাতে গেল? তদন্ত করে দেখার আগে কেন মানে এরকম চট জলদি বন দপ্তর বলে দিল শর্ট সার্কিটেই আগুন লেগেছে? সব শুনে আপনাদের কি মনে হচ্ছে জানেন তো? মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসই হোক বা হলং বন বাংলো, তড়িঘড়ি সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার একটা প্রতিযোগিতা তৈরি হয়ে গেছে জানেন তো, চলছে। এবং সেই প্রতিযোগিতায় পার্টিসিপেট করছে রাজ্য আর কেন্দ্র, দুদলই সমানভাবে সামিল। যেখানে উত্তরবঙ্গে বাদারিহাটে ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে এবং সব কাঠের তৈরি ছিল সে বন বাংলোটি, কী করে সেখানে আগুনটা লাগলো এবং কি করে শর্ট সার্কিট হলো এবং কি করে এসি ব্লাস্ট হলো। যেহেতু 15 জুন থেকে ফরেস্টে ঢোকা নিষেধ, সেখানে কোনো প্রজেক্ট করা যাচ্ছে না, সেখানে এসি চালু কি করে থাকলো? এটা ষড়যন্ত্র হতে পারে যে না, এটাকে পুড়িয়ে যাতে এখানে কোনো যারা বেসরকারি সংস্থা আছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য একটা চক্রান্ত হতে পারে। একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেইখানে দাঁড়িয়ে এই ধরনের অভিযোগ, তাহলে মনোজ টিক্কাকে জিজ্ঞেস করা হয় তাহলে রেল দুর্ঘটনাগুলো ঘটানো হচ্ছে কেন? বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য। উত্তরবঙ্গের পর্যটনের মুকুট হচ্ছে হলং বাংলো। সেই হলং বাংলো যখন এইভাবে পুড়ে ছাই হয়ে যায়, তখন এটা মনে হয় যে রাজ্যের সরকার তার কি দায় এড়াতে পারে? একসময় জ্যোতিবাবু মাঝে মাঝে এই হলং বাংলোতে গিয়ে থাকতেন, ছুটি কাটাতেন, তো এখন সেই বাংলো হঠাৎ করে পুড়ে গেল কেন? পেছনে কি আছে, কি রহস্য আছে? তদন্ত হওয়া উচিত। এসবের পিছনেও কোনো অন্য গভীর কিছু কাণ্ড লুকিয়ে আছে। গোটা নর্থ বেঙ্গলের সমগ্র এলাকা ধরে যেভাবে কার্যত ট্যুরিজম সেইটা একটা দাপটের জায়গা হচ্ছে আস্তে আস্তে, তার অংশ হিসেবে কিছু হলো না তো? ওরা কাউকে বিক্রি টিক্রি করবে মনে হয়, হর্ষ নেওয়াটাকে দিবে মনে হয়। ওই জন্য আমরা 4-5 জনের একটা কমিটি করব এবং আমরা এটাকে পাঠাবো। অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে একজন সিনিয়র অফিসারকে পাঠানো হয়েছে। অনেক রকম কথা বলবেন, অনেক রকম গল্প ভাববেন। আমিও বলতে চাইছি যে রেলওয়ে দুর্ঘটনা হলো, এত সুন্দর রেল লাইন বিছানোর পরেও কেন কিভাবে রেল লাইনের হচ্ছে? তো অ্যাক্সিডেন্ট হয়, সেটাকে নিয়ে রাজনীতির জন্য বিভিন্নভাবে যে কথাবার্তাগুলো মশলা দিয়ে, মানে যত রাজ্যের মশলা সব দিয়ে সেই গল্প বানানো, এইটা চক্রান্তটা ওনারা বন্ধ করুন। আমরা আবারও বলছি, ডিপার্টমেন্ট থেকে আমরা তদন্ত করছি এবং তদন্তের পরে সঠিক তথ্যটা যাতে সামনে আসে সেটার ব্যবস্থা করছি। অর্থাৎ তদন্ত এখন তদন্তের নামে চলবে, আর রাজনীতি রাজনীতির মতো। মাঝখান থেকে আমাদের তো কিছুই নেই। ওই বুঝতে পারছেন, কলকাতা শহরে আমাদের নিজেদের পা রাখার জায়গাটা নেই, সেটা রাজনীতি নিয়ে নিয়েছে। আমাদের বেড়াতে যাওয়ার জায়গা নেই, সেটাও রাজনীতি নিয়ে নিয়েছে। যেভাবে যাব সেটাও আমাদের হাতে নেই, কোথাও গিয়ে সেটাও রাজনীতির দখল নিয়েছে। তাহলে একটু খেয়াল করে হিসেব করে বলুন দেখি, মানে আমিও হিসেব করছি, আমাদের হাতে আছেটা কি? মানে পেন্সিল ছাড়া